এখন জামাতে ইসলাম সরকার গঠন করতে পারতেছে, যে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে প্রায় 100 সিটে তারা ড্রপ, একদম তাদের পপুলারিটি কমে গেছে, মানুষ ধসে পড়ছে। জামাতের অন্যান্য শরিক যারা আছে তারা যে সিগনিফিক্যান্ট আসনে জিতবে এটা আমার মনে হয় না। আমরা আশা করি অনেক জায়গায় এককভাবে আমরা নির্বাচিত হব। ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে তারা 10টি আসনও পাবে না, কিন্তু সেখানে তারা 100টি আসনের যে দাবি করে এটা আসলে অযৌক্তিক, যার কারণে এই সমঝোতাটা হয়নি। মনে করেন যে যদি 12 ফেব্রুয়ারিতে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারেন, আপনারা কি ইসলামী আইন বাস্তবায়ন করবেন? সেটার জন্যই তো ইসলামী আন্দোলন পলিটিক্স করে। আপনাদের এবং জামায়াতের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? আমরা তো পিওরলি ইসলামী আন্দোলন, একটা ইসলামী দল। জামাত তো এর আগেও বিএনপির সাথে ছিল এক সময়, আওয়ামী লীগের সাথে ফাইট করি আমি এখানে নির্বাচিত হয়েছি। সেই সময় আওয়ামী লীগের মদদেই আপনি এমপি হয়েছিলেন। জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্কাস আলী সরকার, কুড়িগ্রাম 3 আসনে আপনি হাত পাখা প্রতীকের প্রার্থী। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ইউ আর মোস্ট ওয়েলকাম। জনাব, আপনার কাছে আমরা যে জন্য এসেছি, আমরা জানি যে আপনি হাত পাখা প্রতীকের একজন হেভিওয়েট প্রার্থী বলে আপনাকে মনে করা হয়। প্রথমে জানতে চাই যে নির্বাচনকে ঘিরে আপনাদের বর্তমান মাঠের প্রস্তুতি কেমন, 12 তারিখকে কেন্দ্র করে আপনাদের প্রস্তুতি কেমন? না, আলহামদুলিল্লাহ আমাদের প্রস্তুতি তো ভালো প্রস্তুতি। আমরা ইনশাআল্লাহ এই জনপদে আমাদের অনেক অবদান রয়েছে। আমি আগেও এমপি ছিলাম 3 মাসের জন্য, সেখানে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি। পার্সোনালি আমি উলিপুরের সন্তান হিসেবে, একজন চিকিৎসক হিসেবে আপনি পথে ঘাটে যেখানেই আপনি যাবেন সেখানে কোনো না কোনো উন্নয়নের আপনার ছোঁয়া দেখতে পারবেন। তাছাড়া মসজিদ, মন্দির, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অসহায় মানুষ, অনেকের ঘর নেই, বাড়ি নেই, নলকূপ নেই, ল্যাট্রিন নেই, এখানে অনেক নদী কবলিত অনেক মানুষ এখানে রয়েছে, যেখানে নদী বারবার ভাঙতেছে। আপনি যদি আমাদের এই এলাকায় দেখেন, চতুর্দিকে হলো নদী। তা এখানে মানুষের দুঃখ কষ্টটা বেশি, মানুষের কর্মসংস্থান এখানে অভাব। এই জন্য আমি হরিপুরের সন্তান হিসেবে অনেক বছর থেকে আমরা সাধারণ মানুষের জন্য কাজ করি। ধরেন কথার কথা, শীতের সময় কম্বল দেওয়া, ঈদের সময় শাড়ি দেওয়া। আপনি জেনে খুশি হবেন, কিছুদিন আগেও আমি একটা এরিয়াতে 200 বান্ডিল টিন দিয়েছি। এবং এখানে নদী যেখানে ভাঙতেছে সেখানে যে মসজিদগুলো আছে, মানুষ কিন্তু এককভাবে বা চাঁদা করে এর মসজিদ নির্মাণ করে। সেখানে অনেক সময় যদি এখানে 1 টন 2 টন রড অথবা টিন দেওয়া যায়, এবং ইন এডিশন অনেক সময় আমরা সিমেন্ট দেই। এইভাবে এখানকার মানুষ কষ্টে দুর্বিষহ অবস্থায় দিন নির্বাহ করছে। আমি চিকিৎসক হিসেবে, এলাকার সন্তান হিসেবে আমরা যতটুকু পারি মানুষের পাশে দাঁড়াই। আমি ইতিপূর্বে এমপি ছিলাম উপনির্বাচনে 3 মাসের জন্য। তো সেখানে আমরা রাস্তাঘাট, ওই সময় আমাদের বাজেট তেমন ছিল না, এমপিরা 20 কোটি টাকার পর্যন্ত কাজ করতে পারে, শেষ হয়েছে। তারপরে আমরা এলজিডির সাথে কথা বলে প্রায় 42 কোটি টাকার রাস্তা আমরা করেছি। শুধু তাই না, এখানে বন্যা, নদী ভাঙতেছে, সেখানে ধরলা নদী, এটা ডেভেলপমেন্টের জন্য নদী ভাঙন যাতে রোধ হয়, সেখানে আমরা 518 কোটি টাকার মতো আমরা বরাদ্দ নিয়েছি। বুড়ি তিস্তা দেখবেন উলিপুরের একটা ভিতর দিয়ে একটা ছোট খালের মতো গেছে, সেটাকে বুড়ি তিস্তা বলে। আমার সময় এটা 22 কোটি টাকা আমরা স্যাংশন করে কাজটা অবশ্য পরবর্তীতে হয়েছে, বাট কাজটা খুব ভালো হয়েছে তা না। তো এইরকমভাবে আমরা সাধারণ মানুষ, আর আমি চিকিৎসক, আমি ডাক্তার, সেখানে তো রুগীরা আমার কাছে আসে, আমরা চিকিৎসা দিই, অনেক সময় বিনামূল্যে, অল্প মূল্যে আমরা এটা করে থাকি। আমার মিসেস ডাক্তার, সে প্রফেসর অফ গাইনোকোলজি। এইভাবে আমরা এখানকার সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত রয়েছি। সেখানে আমাদের মাঠের অবস্থান আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখানে আমাদের অনেক সময় মানুষ বলে যে আমরা সর্বদলীয় নেতা, কারণ হলো যে প্রতিপক্ষ বিএনপি তারাও আমাদের ভালোবাসে, জামাতে ইসলামীর লোকও আমাদের ভালোবাসে, আওয়ামী লীগের লোকও ভালোবাসে, সবাই আমাদের, সাধারণ মানুষও ভালোবাসে। এই জন্য জাতীয় পার্টির যাই হোক, এই জন্য আমরা আশাবাদী যে আমরা বিপুল ভোটের ব্যবধানে এখানে আমরা হাত পাখা জয়লাভ করবো ইনশাল্লাহ। আপনার এই আসনে আপনাদের অবস্থানটা বেশ ভালো এবং আপনারা জয়ের আশা করছেন, কিন্তু দেশব্যাপী এই যে 11 দলীয় যে সমঝোতা ছিল, এই সমঝোতার যে একটা ভাঙনের যেই কথা আমরা শুনছিলাম, সেখান থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে একটা আওয়াজ আমরা শুনতে পাই যে দেশব্যাপী ইসলামী আন্দোলন একটু কোণঠাসা হয়ে পড়েছে। আপনার এই এটা ভুল আইডিয়া। কারণ জামাত থেকে
বছর 11 দল থেকে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে উল্টা জামাতেই কোণঠাসা। আগে জামাত কি স্বপ্ন দেখতো? সরকার গঠন করবে। আমরা স্বপ্ন দেখতাম ইসলামী আন্দোলন জামাত মিলে আমরা সরকার গঠন করব। এখন কি এখন জামাতে ইসলাম সরকার গঠন করতে পারতেছে? জামাতে ইসলাম আপনি শুনছেন যে ইসলামী আন্দোলন বের হওয়ার পরে প্রায় 100 সিটে তারা ড্রপ, একদম তাদের পপুলারিটি কমে গেছে, মানুষ ধসে পড়ছে। পলিটিক্যাল পার্টির ভোট তো বেশি নেয়নি ভাই। জামাতে ইসলাম বলেন, ইসলামী আন্দোলন বলেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, পার্টির মূলত কারোরই পার্টির ভোট দিয়ে নির্বাচিত হওয়া যায় না। নির্বাচিত হতে গেলে সাধারণ মানুষের ভোট লাগে। তো এখানে জামাতে ইসলাম আপনি দেখবেন যতটা কর্মী অতটা ভোট। আমার ইসলামী আন্দোলনের কর্মী সিগনিফিকেন্ট রয়েছে, আমাদের মুজাহিদ কমিটি আছে, কিন্তু শুধু এটা দিয়ে কিন্তু এমপি নির্বাচিত হওয়া যায় না। আপনার সাধারণ মানুষের ভোট লাগে। তো সাধারণ মানুষের ভোটের জন্য একটা এমপি ক্যান্ডিডেট মানুষ দেখে তার সোশ্যাল কন্ট্রিবিউশন কীরকম, সমাজে সে কেমন কাজ করছে, মানুষের সুখী দুঃখে কীভাবে তার পাশে দাঁড়িয়েছে। তো এইটা যদি ভালো থাকে তখন মানুষ সিদ্ধান্ত নেয়, তাকে ভোট দেয়, এইভাবে এমপি নির্বাচিত হয়। তো বাংলাদেশে যদি আমরা জোটবদ্ধ থাকতাম হয়তোবা আমরা সরকার গঠন করতে পারতাম। ইসলামী আন্দোলন বের হয়ে আসার পরে অবশ্যই জামাত বা ওই দল, জামাতের সাথে অন্যান্য দল যারা আছে আপনি জানেন যে তারা কতটা সিটে জিততে পারবে। আপনি 12 তারিখের পরে দেখবেন জামাতের অন্যান্য শরিক যারা আছে তারা যে সিগনিফিক্যান্ট আসনে জিতবে এটা আমার মনে হয় না। এবং জামাতে ইসলামী যে সরকার গঠন করার তারা একটা স্বপ্ন দেখছিল, এটা তো আমার মনে হয় কোনোভাবেই সেই পর্যায়ে যাওয়া কোনো সম্ভব না। আর ইসলামী আন্দোলন আমরা এককভাবে নির্বাচন করছি, এককভাবে সারা বাংলাদেশে আমাদের অনেক জায়গায় প্রভাব রয়েছে, অনেক জায়গায় আমাদের ভোটার রয়েছে। আমরা আশা করি অনেক জায়গায় এককভাবে আমরা নির্বাচিত হব। এখন আপনি বলতে পারেন যে ইসলামী আন্দোলন কেন বের হয়ে আসলো? তো কোনোভাবেই ইসলামী আন্দোলন এই জোট থেকে বের হয়ে আসার ওরকম আমাদের চিন্তা ছিল না। তো বেসিক্যালি যখন দেখা গেল একটা হলো আসন সমঝোতা, সেই আসন সমঝোতা এখানে অনেকটা আমার আমির সাহেব, নায়েবে আমির, তারা অনেকটা এখানে তাদের প্রতি তাদের যে ওয়েলকামিং বিহেভ এটা আসলে ছিল না। অনেক সময় ডেট পিছানো হয়েছে, অনেক সময় কমিটমেন্ট ঠিক রাখা হয়নি, অনেক সময় আমাদের ভাষায় এটা ঘুরানো হচ্ছিল যে না এই হবে হবে। এবং আস্তে আস্তে এটা আপনি দেখছেন যে নির্বাচন একদম যখন উইথড্রোর সময়, এই সময় পর্যন্ত ওই দিকে যাওয়া হচ্ছিল। এবং নট অনলি দ্যাট, আগে কথা ছিল, আগে ছিল যে উৎসবমুখর পরিবেশে একটা বাক্স, মানে আমরা 11 দল মিলে একজন ক্যান্ডিডেট নমিনেশন পেপার সাবমিট করবে, তার সাথে আরো 10 দল থাকবে, সবাই মিলে একজন নমিনেশন পেপার সাবমিট। তো সেটা কিন্তু হয়নি। তো ইসলামী আন্দোলন এটা বুঝে ফেলছে যে সামথিং রং, এই জন্য তারা কিন্তু 272টা আসনে আপনি জানেন নমিনেশন পেপার সাবমিট করেছে। আচ্ছা, এখানে আমি একটু ছোট করে আপনার মানে কথার সম্পূরক হিসেবে একটা প্রশ্ন রাখি যে আপনাদের ব্যাপারে যে অভিযোগটা করা হয় যে ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করলে তারা 10টি আসনও পাবে না, কিন্তু সেখানে তারা 100টি আসনের যে দাবি করে এটা আসলে অযৌক্তিক, যার কারণে এই সমঝোতাটা হয়। এই ব্যাপারে আপনাদের অবস্থান? না, 100 আসনে আমরা দাবি করেছি এটা ভুল। আমরা একটা সিগনিফিকেন্ট সন্তোষজনক আমরা আসন চেয়েছি। তো সেখানে তো প্রথমে যেমন রংপুর বিভাগ আছে, রংপুর বিভাগের যারা কোঅর্ডিনেট করতেছিল ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং হামিদুর রহমান আজাদ, তারা তো প্রথমে বলছে রংপুর ডিভিশন তারা কোনো সিটিই দেবে না। পরবর্তীতে পর্যায়ক্রমে একসময় হয়তো তারা এগ্রি করেছে। আমরা তো রংপুর ডিভিশনে 33 আসন, সেখানে আমরা হয়তো 5-6টা আসন চেয়েছি, বাকিরা তো জামাত এবং অন্যান্য শরিক দলগুলা এটাকে এনজয় করবে। বাট এটা বেসিক্যালি তারা রাজি হয়নি। এবং পরবর্তীতে আপনারা দেখবেন ফেসবুকে যে 45 আসন নেগোসিয়েশন এটা যেটা আসছে, সেখানে দেখবেন আমাদের উলিপুর নেই, আমাদের কুড়িগ্রাম 2 এটা নেই, রংপুর আমাদের সদর আসন যেটা, এটা পিএল সাহেব ওখানে ভালো, উনি ওখানে পপুলার পার্সন, সে জয়ী হবে, সেখানে ওই আসনটাও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। এই জন্য আমরা দেখেছি যে যেখানে আমরা জিতবো না তো সেখানে আসন নিয়ে তো কোনো লাভ নেই, যেখানে আমরা জিতবো সেখানে আমাদের আসন নিতে হবে। একদিকে হলো আসন সংখ্যাটা কম, অন্যদিকে হলো আমাদের ডিজায়ার্ড আসন সংখ্যা যদি কম হয়, 45 যদি সিট হয়, তাহলে আমরা কি যেখানে জিতবো সেখানে আমাকে সিট নিতে হবে যাতে করে আমরা জিততে পারি। এবং অ্যানাদার থিং আপনারা দেখবেন এনসিপির মতো দলকে যারা বাংলাদেশে এরকম ভিত্তি তারা স্থাপন করতে পারেনি, তাদের 30টা আসন, এলডিপির মতো চিটাগাং বেজ একটা সংগঠন, সেখানে 7টা আসন তাদের দিয়ে দেওয়া হয়েছে। ঘড়ি মার্কা আপনি দেখবেন ওই সময় তাদেরকে
10টা আসন দেওয়া হয়েছে, রিক্সা মার্কা 20টা আসন। তো এইখানে এই শরিক দলগুলোকে এখানে আসন কমানো যেত। আমার পলিসি ছিল যে রিক্সা যে মার্কা আছে তাদেরকে যদি 15টা আসন দেওয়া যায় নো প্রবলেম। ঘড়ি মার্কা যে আছে তাকে এনতে 5টা কমানো যায়, এটাও সমস্যা না। এলডিপি 7টা থেকে 5টা করা যেত। এবং এনসিপি যদি নাহিদকে বলা যেত যে না, ইসলামী আন্দোলন তাদের আসন সংখ্যাটা কমিয়ে আসতেছে, তোমরা একটু কনসিডার করো, তারাও হয়তো 2টা সিট ছেড়ে দিত। তো এই জন্য সমঝোতার মাধ্যমে এটা ইলেকশন করা যেত। বাট যারা পলিসি মেকিং এ ছিল, যারা এটা নেগোশিয়েট করতেছে, এখানে আই থিঙ্ক এটা সামথিং রং। এটা তাদের সামথিং রং, বাট আমরা আসন সমঝোতার বিষয়টা যেমন আছে, আপনাদের একটা অভিযোগ হচ্ছে যে জামায়াতে ইসলাম এই 8 দলীয় যে আপনাদের সমঝোতা ছিল সেখানে পরবর্তীতে আরো 3টা দলকে আপনাদের সঙ্গে বা ইসলামী আন্দোলন আরো অন্যান্য শরীফদের সঙ্গে আলোচনা করা ছাড়া তারা এখানে ইনক্লুড করে। না, আমি বুঝতে পারছি এরকম একটা অভিযোগ না, আপনাদের ছিল। এটা তো এটা কি ডেফিনেটলি ভাঙনের একটা কারণ? না, ভাঙনের এটা কারণ না হলেও এটা একটা স্বাভাবিক ভদ্রতা। যখন আমরা 8টা দল নিয়ে সমঝোতায় ছিলাম, তখন যে কোনো দলকে আপনি যখন ইন করাবেন তখন তো আরেকজনকে বলতে হবে যে না, এনসিপি, এলডিপি, এবি পার্টি এরা জয়েন করতে চায়। তাই এটা আমাদের কাছে, আমাদের আমির সাহেব আছেন, ওনার কাছে তো অনেক দল আসছেন। ওনার কাছে যখন দল আসে স্বাভাবিকভাবে উনি যারা এটার বড় বড় পার্টি যেগুলো আছে অবশ্যই শেয়ার করা উচিত। সেক্ষেত্রে জামাত ইসলামের আমির মামুনুল হক অবশ্যই ওনাদের সাথে শেয়ার করে যে এই পার্টি আসতে যাচ্ছে। তো সেখানে অবশ্যই এই 3টা দল যখন আসে তখন জামাতের আমির মহোদয়, ওনার উচিত হলো অ্যাটলিস্ট ইসলামী আন্দোলনের আমিরকে জিজ্ঞেস করা বা একটু শেয়ার করা যে এরকম 3টা দল আসতে যাচ্ছে, তা আপনার ওপিনিয়ন কি। আমরা তো কোনোভাবে দ্বিমত করবো না, বাট ইট ইজ ভদ্রতা, এটা নর্মাল কার্টিসি, এটা জিজ্ঞেস করা, আস্ক করা। কিন্তু আপনাদের অভিযোগ হচ্ছে যে তারা সেই জিজ্ঞেসটাও তারা করেনি। এর পাশাপাশি আপনাদের আরো একটি অভিযোগ ছিল যে জামায়াতে ইসলাম দেশে ইসলামী শরিয়া বাস্তবায়নের ব্যাপারে না, এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এই বিষয়টা আপনারা কি আসলে মনে করেন যে জামায়াতে ইসলাম দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় না? সত্যিকার থেকে জামাতে ইসলাম বেসিক্যালি অন্যান্য পার্টির মতো একটা পার্টি, সেখানে হয়তো ইসলাম ধর্ম কিছুটা তারা হয়তো এটাকে ফলো করে। বাট ইসলামী আন্দোলন আমাদের তো আমির সাহেব, উনি তো ইসলামিক, উনি অ্যাজ এ লিডার, নায়েবে আমির যারা আছে তারা তো সত্যিকার অর্থে তারা কোরআন এবং হাদিসের মানুষ, তারা এই লাইনে পড়াশোনা করার মানুষ। তারা তো ইসলাম এস্টাবলিশ করতে চায়, ইসলামিক নিয়ম কানুন যেটি আছে সেটা বাংলাদেশে প্রবর্তন করতে চান। তা শরীয় ভিত্তিক আইন এটা ইসলামী আন্দোলন করতে চায়, সেখানে হয়তো জামাতের একটু দ্বিমত থাকতে পারে, তারা হয়তো গ্রাজুয়ালি শরীয় ভিত্তিক আইন চালু করতে চায়, সেটিও হতে পারে। আরেকটি হলো জামাতের আমির মহোদয় যখন খালেদার মৃত্যুর পরে যখন ওখানে দেখা করতে গেছেন তারেক রহমানের সাথে, সেখানে তো উনি বলেছেন যে আমরা একটা সমঝোতার বা জাতীয় সরকার এরকম করা যায় কিনা, এরকম একটু ইঙ্গিত করেছেন। তো এটিও তো এখানে তো আমাদের আমির সাহেবের সাথে উনি এটা শেয়ার করেন নাই, এটিও একটা সমস্যা। আপনারা আশঙ্কা করছেন যে বিএনপির সঙ্গে মিলে জামায়াত একটা জাতীয় সরকারের দিকে যেতে পারে বা হয়তো বা ওইরকমই উনি তো একটা ইঙ্গিত দিয়েছেন। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে আপনাদের মানে দলের মহাসচিব সম্ভবত গাজী আতাউর রহমান সাহেব, যুগ্ম মহাসচিব, তিনি একটা জামায়াতের ব্যাপারে একটা অভিযোগ এনেছিলেন। ওই যে জামায়াতের একটা ব্রিফিং এ একজন খ্রিস্টান মহিলার একটা বক্তব্যকে কেন্দ্র করে যে জামায়াত দেশে ইসলামী আইন বাস্তবায়ন করতে চায় না। প্রশ্ন হচ্ছে, ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যেতে পারে, আপনারা কি মনে করেন যে যদি 12 ফেব্রুয়ারিতে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় আসতে পারেন, আপনারা কি ইসলামী আইন বাস্তবায়ন করবেন? না, ইসলামী আন্দোলন তো করে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য, যাতে এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু থাকে। তো সেটার জন্যই তো ইসলামী আন্দোলন পলিটিক্স করে। সেখানে হয়তো অনেক সময় অনেক বার থাকে বা সিচুয়েশন, এনভায়রনমেন্ট এটাকে কমফোর্টেবল করা হয় যে আমরা কোন আইনটা ইসলামী আইন চালু করবো। তো সেখানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থা এটা তো ইজিলি কন্ট্রোল করা যায়। ইনসাফ প্রতিষ্ঠা এটা তো আপনি করতেই পারেন। সমাজের মধ্যে যেভাবে ঘুষ সুদ এগুলো চলতেছে এটা কিন্তু কন্ট্রোল করা কোনো কঠিন না। আমরা যদি ঘুষ বন্ধ করতে চাই ইসলামী আন্দোলন পাওয়ারে, আমরা বলি দেবো যে কোনো অফিসার এরা যদি ঘুষ গ্রহণ করে চাকরি থাকবে না, তাদের 10 বছর কারাদণ্ড।
আবার যে ঘুষ দেবে তাকেও কিন্তু 10 বছর কারাদণ্ড এবং এবং অন্যান্য আর্থিক দণ্ড হইতে পারে। এটা কন্ট্রোল করা খুবই ইজি। আমরা যদি অ্যানাউন্স করে দেই যে ঘুষ দেবে এবং যে ঘুষ নেবে, এটা যে ইনফরমেশন যদি কেউ দিতে পারে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার। আপনি দেখবেন সুদ ঘুষ এটা দেখবেন বন্ধ হয়ে যাবে, ওই দিন একদিনের মতো এটা বন্ধ হয়ে যাবে। তো এরকম আছে মদের দোকান, তো মদ যারা যারা খান, ঠিক আছে, ইন্টারন্যাশনাল হোটেলগুলোকে এটাকে অ্যালাউ করা যাবে, বা যত্রতত্র আপনি জেলা লেভেলের, ডিস্ট্রিক্ট লেভেল, উপজেলা লেভেল, সেখানে তো মদের দোকান অ্যালাউড না। তো এইটা বন্ধ করতে তো এটা 2 মিনিট লাগবে, জাস্ট একটা চিঠি ইস্যু করে দিলে এইসব মদের দোকান বন্ধ হয়ে যাবে। মানে আপনি বলছেন যে আপনারা ধাপে ধাপে ইসলামী আইন বাস্তবায়নের দিকে যান। না সেটা তো বটেই, তারপরে ইমিডিয়েটলি অনেক কাজই তো করা যাবে। অনেক ইনসাফ, আপনি অফিস আদালত যেভাবে এখন চলে, তো সেখানে যদি ওইরকম নির্দেশনা দেওয়া হয় তাহলে কে না চায়, শান্তি সবাই চায়। এই জায়গাটা আপনাদের এবং জামায়াতের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? না, জামাত ইসলামী দল ঠিক আছে, তারাও করে। আমরা তো পিওরলি ইসলামী আন্দোলন, একটা ইসলামী দল, এটা পিওরলি আমরা বলবো। জামাত তো এর আগেও বিএনপির সাথে ছিল এক সময়, তারা সরকারে ছিল, তা সেখানে তো আমরা ওই রকম পারফরমেন্স তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি যে কোরআন সুন্নাহ আইন কিভাবে চলবে। তা এইভাবে তখন যখন বিএনপির সাথে ছিল তখন তো বিএনপির মতোই তখন সরকার পরিচালিত হয়েছে। তো ইসলামী আন্দোলন যদি আল্লাহর রহমতে আমরা ক্ষমতায় যেতে পারি, তবে অবশ্যই অনেক নিয়ম কানুন আছে যেটা ইমিডিয়েটলি এমপ্লয় করা সম্ভব, ইমিডিয়েটলি আমরা এটাকে কার্যকর করব। যেগুলো ইমিডিয়েটলি করা সম্ভব সেগুলো আপনারা করবেন, আর যেগুলো Right. ধাপে ধাপে সম্ভব সেটা হয়তো একটু সময় নেওয়া যেতে পারে, আস্তে আস্তে আপনি সেটা একটু আগে বলছিলেন যে আপনাদের যে আসনগুলো, ইসলামী আন্দোলনের যে আসনগুলো, ইসলামী আন্দোলনের সেন্ট্রাল থেকেও মনে করা হয় যে আসনগুলোকে তারা সম্ভাবনাময় আসন হিসেবে দেখে। এর মধ্যে আপনার এই আসনটাকেও অনেকে বলে এই না, এই ব্যাপারটা- আসন তো অবশ্যই সম্ভাবনাময়। আমরা কুড়িগ্রামের বেসিক্যালি 4টে আসনে এখানে সম্ভাবনাময়, কারণ কুড়িগ্রাম এটাকে দ্বিতীয় চরমনেই বলা হয়। তো এইখানে আমাদের আমির সাহেব প্রতি বছরে 3 দিন করে এখানে এসে থাকেন, এখানে বিরাট একটা মাহফিল হয়। এই জন্য ইসলামী আন্দোলনের মুজাহিদ কমিটি সহ অন্যান্য জনমল এখানে অনেক বেশি। ইন এডিশন আমাদের কুড়িগ্রামে 1 নাগেশ্বরী ভঙ্গামারি, সেখানে আমাদের জনবল তৈরি হয়েছে, ওখানে যে নেতৃত্ব দিচ্ছে এখন সে এখনো এমপি হতে পারে। এবং কুড়িগ্রাম 2, এখানে আমাদের একজন মাদ্রাসার অধ্যক্ষ, উনিও ভালো মানুষ, এবং ওখানেও আমরা জিতে দিতে পারি। এখানে কুড়িগ্রাম 3 উলিপুর আসন নিয়ে আমি যেখানে আছি, তো সেখানে তো আমি একবার এখানে সংসদ সদস্য ছিলাম, একবার আমি উপনির্বাচনে তো আওয়ামী লীগের সাথে ফাইট করে আমি এখানে নির্বাচিত হয়েছি। ওই সময় আপনি বোঝেন সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তার এগেনস্টে এমপি হওয়া তো নো ডাউট এটা একটা কঠিন কাজ। তো সেই সময় আমরা নির্বাচিত হয়েছি। এই ক্ষেত্রে কেউ কেউ যে বলে, যে অনেকে অভিযোগ করে যে সেই সময় আওয়ামী লীগের মদদেই আপনি এমপি হয়েছিলেন, এবং জাতীয় পার্টির সম্ভবত সেই সময় আপনি করতেন, যে আওয়ামী লীগের মদদে আপনি সেই সময় এমপি হয়েছিলেন। এটার জবাব না না, আওয়ামী লীগের মতো কি, তখন তো আওয়ামী লীগের এখানে ক্যান্ডিডেট ছিল, আমরা তো আওয়ামী লীগের এগেনস্টে নির্বাচন করছি জাতীয় পার্টি থেকে। তারা তো ফাইট করছে এবং আমাদের গাড়ি ভাঙছে, আমাদের ওই সময় অনেক গন্ডগোল করছে তারা, যে তার জন্য অনেক ভোটারকে ভোট দিতে তারা হুমকি দিয়েছে, যেগুলো আমাদের ভোটার, তোমরা ভোট দিয়ে যেতে পারবে না। আমাদের কিছু এরিয়া আছে যেখানে আমাদের ভোট বেশি, সেখানে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, এবং আলটিমেটলি তারা তো অনেক সেন্টার আছে সেখানে সেন্টার দখল করেছে, সেখানে তারা সিল মেরে বিভিন্নভাবে সেখানে তারা জয়ী হওয়ার চেষ্টা করেছে। শুধু তাই না, ওই সময় যেহেতু উপনির্বাচন, এই উলিপুরে আওয়ামী লীগের সারাউন্ডিং দ্য উলিপুর, কুড়িগ্রাম আছে, অন্যান্য ডিস্ট্রিক্ট আছে, সব জায়গার থেকে কিন্তু এখানে আওয়ামী লীগ লোক চলে আসছিল এখানে তাকে জয়লাভ করার জন্য। সেখানে ওই সময় ডিস্ট্রিক্টের যে সভাপতি ছিলেন জাফর সাহেব সহ, ওখানে অন্যান্য সেক্রেটারি, পুরা কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের সব পার্সন কিন্তু এখানে এই সিটে জেতার জন্য তারা কিন্তু আগে থেকেই কাজ করতেছিল। এবং ইলেকশনের 2 দিন আগেও তারা এখানে ভয়ভীতি বিভিন্ন ধরনের তারা এটা করেছে যাতে করে তারা জয়লাভ করে। তা সেখানে তো মদতের কোনো প্রশ্ন নেই, কারণ হলো আমরা ওই সময় জাতীয় পার্টি আর একদিকে আওয়ামী লীগ, কারণ এটা একটা প্রেস্টিজিয়াস নির্বাচন। আওয়ামী লীগ চায় যে এই নির্বাচনে তারা যদি হেরে যায় তাহলে মানুষ বলবে যে তার পপুলারিটি কমে গেছে, আবার আমরা যদি জিতে যাই তাহলে মানুষ মনে করবে যে আওয়ামী লীগ তো জাতীয় পার্টির সাথে জিততে পারতেছে না, তো ওরা সরকার গঠন করবে কিভাবে। এটা নিঃসন্দেহে একটা ইমেজের ব্যাপার। তো ইমেজ তো অবশ্যই ওই সময় আমরা জেতার জন্য আওয়ামী লীগের ইমেজ নষ্ট হয়েছে।
আর ওই সময় আমরা 3 মাসের এমপি ছিলাম। 3 মাসের এমপি জন্য এইটা আওয়ামী লীগ তো আমাদের মদত দেওয়ার এখানে কিছু নেই। আচ্ছা, আপনি বলছেন যে এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অমূলক। আমাদের আপনি বলছিলেন যে সেই সময় আপনার অপোজিট পার্শ্বে ছিল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো বর্তমানে দেশে নেই, মানে থাকলেও তারা নির্বাচনে নেই। এখন আপনার আসনে আপনি নির্বাচনে আপনার জন্য চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন কাকে, বিএনপি কে নাকি জামায়াত ইসলাম? হিসাবে তো অবশ্যই বিএনপি। বিএনপি একটা বড় দল, সেখানে জিয়াউর রহমান এখানে ইমেজ রয়েছে এবং আমার যে প্রতিদ্বন্দ্বী তিনি অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ, অনেক দিন থেকে উনি রাজনীতি করে এবং এই ফ্যামিলি, তার ভাই এখানে একসময় মন্ত্রী ছিল, এমপি ছিল, ওনার বাবা উনিও সরকারের বিভিন্ন উচ্চ পদমর্যাদায় ছিলেন। সেই হিসেবে তারা একটা ফ্যামিলি, যে ফ্যামিলি অনেক বছর থেকে এই উলিপুরকে বিভিন্নভাবে শাসন করতেন। কিছু সময় হয়তো তারা ছিলেন না এবং অন্যদিকে সে একজন শিল্পপতি। তো সেক্ষেত্রে তো অবশ্যই ধানের শীষের সাথেই আমাদের প্রতিদ্বন্দ্বিতা হবে এবং ইনশাআল্লাহ আমরা জয়লাভ করব। কারণ হলো আমি চিকিৎসক হিসাবে, এই এলাকার মানুষ হিসাবে সেখানে আমাদের গ্রহণযোগ্যতা অ্যাকসেপ্টেবল। তো আমরা বিভিন্ন সময় যেহেতু মানুষের পাশে সুখে দুঃখে আমরা রয়েছি এবং মানুষ আমাদের মনে করে যে অন্তত আকাশ ডাক্তার সাহেবের মতো মানুষ যদি এমপি নির্বাচিত হয় তাহলে উনি তো একদিকে উন্নয়ন করবেন, আমাদের অভিভাবকের ভূমিকা পালন করবেন। শুধু তাই না, উনি এমপি হলে আমরা অনেকটা নিরাপদ থাকব। আর আপনি জানেন যে এখন সরকার হয়তো দেশে ওইভাবে নাই, কোনো দল নেই। আর যখনই একটা দল বিভিন্নভাবে আসে তখন তো স্থানীয়ভাবে বিভিন্ন ধরনের কিছু দুর্নীতি হয়, অনেক সময় একটু চাঁদাবাজি হয়, সন্ত্রাস হয়। তা আমরা যেহেতু একটা সিভিল সোসাইটির চিকিৎসক মানুষ, মানুষ মনে করে আকাশ ডাক্তার সাহেব আসলে অন্তত মানুষ কোনো হয়রানির শিকার হবে না, কোনো চাঁদাবাজির শিকার হবে না এবং উনি তো মানে অপরাধমূলক কোনো কাজও করবে না, অন্যায়ভাবে কারণ নামে কেসও দেবে না। এবং অন্যান্য সম্প্রদায় যারা রয়েছে, হিন্দু সম্প্রদায় যারা সংখ্যালঘু, তাদেরকেও নিশ্চিত নিরাপত্তা বিধান করবে। কারণ হলো আমরা আগেও এমপি ছিলাম, আমরা মানুষ হিসাবে মানুষকে মর্যাদা দেই, মানুষকে ভালোবাসি। আমাদের দেশে হিন্দু হোক মুসলমান হোক আমরা মনে করি সবাই সমান। আমরা সহ অবস্থানটাকে অনেক প্রায়োরিটি দেই। আমরা মনে করি এই বাংলাদেশে সকল ধর্ম আমরা একসাথে, আমরা বড় হয়েছি এইভাবে। আমাদের অনেক বন্ধু রয়েছে যারা হিন্দু, যাদের সাথে আমরা একই টেবিলে খাওয়া দাওয়া করি, একসাথে ঘুমাই। তো এই টলারেন্সটা আমাদের রয়েছে এবং আমরা মানুষ এটা মনে করে যে না, ওনার দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। যদি উনি কারো উপকার করতে নাও পারে, উনি কারো ক্ষতি করবেন না। অন্যদিকে আমরা 3 মাস এমপি ছিলাম, ওই 3 মাসে আমরা অনেক ডেভেলপমেন্ট করেছি উলিপুরে, যেটা গত 5 বছর কেউ ডেভেলপমেন্ট করতে পারেনি। পরের 5 বছর একজন এমপি ছিল, উনিও করতে পারেননি। তো মানুষের এই আস্থা রয়েছে যে আমরা এমপি নির্বাচিত হলে ইনশাআল্লাহ উলিপুরে আমরা এমন পরিবর্তন করব, এমন উন্নয়ন করব যেটা সারা বাংলাদেশের মানুষ দেখবে উলিপুরকে আমরা কিভাবে সাজিয়েছি। আমরা সেই প্রত্যাশা করি যে দেশের অন্যান্য এলাকার মতো এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশাও আপনাদের মতো যারা এমপি নির্বাচিত হয়ে সংসদে যাবেন তাদের মাধ্যমে লাঘব হবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা একটা ভিন্ন বিষয়ে একটু আসি। আমরা জানি যে এই 12 তারিখের যে নির্বাচন, সেটাতে অন্যান্য বারের চেয়ে একটু ভিন্ন নির্বাচন হচ্ছে এটা, কেননা এই একই দিনে গণভোট আমাদের রয়েছে, যেখানে হ্যাঁ এবং না এর অপশন থাকবে। এখানে এখানে একটা কনফিউশন আছে, মানুষ অনেকে জানে না যে হ্যাঁ কি না কি। তো এই ব্যাপারে সরকারিভাবে বা বিভিন্নভাবে বলা হচ্ছে সরকারের পাশাপাশি প্রার্থীদেরও এখানে একটা দায়িত্ব আছে যে আমরা জানি যে ইসলামী আন্দোলন সংস্কারের পক্ষে, হায়ের পক্ষে। তো এই ব্যাপারে আপনারা এই প্রচারণার জন্য আপনারা ফিল্ডে কি করছেন? না, প্রচারণা তো অলরেডি আপনি দেখবেন যে গভর্নমেন্ট থেকে তো যাতে মানুষ হাতে ভোট দেয় এরকম একটা প্রচারণা রয়েছে। আর যেহেতু আমরা একটা পরিবর্তন চাই, আর হাতে আপনি দেখবেন যে এখানে তো অনেক ভালো ভালো জিনিস রয়েছে, যাতে করে একটা দল ফ্যাসিস্ট না হয়, একটা দল একচ্ছত্র আধিপত্য বিস্তার না করে, যাতে করে ডেমোক্রেসি এস্টাবলিশড হয়। এই জন্যই তো সবাই মিলিয়ে যেটা করেছে যে হ্যাঁ, তো সেটা আমরা প্রশাসনের পাশাপাশি আমরাও বলি যে হাতে ভোট দেবেন। হ্যাঁ জয়যুক্ত হলে এদেশে রিয়েল ডেমোক্রেসি এস্টাবলিশড হবে, মানুষের অধিকার নিশ্চিত করা যাবে। আশা করি যে আপনাদের মাধ্যমে জনগণ এই সংস্কারের জন্য যেই গণভোটের আয়োজন করা হয়েছে, এই গণভোটের ভিতরে কি থাকছে,
হ্যাঁ দিলে কি হবে, না দিলে কি হবে, এইসব বিষয়ে জনগণ ঠিকভাবে সঠিকভাবে জেনে এরপরে নির্বাচনে তাদের সঠিক অপশনটা চুজ করতে পারবে ইনশাআল্লাহ। সর্বশেষ একটা বিষয় একটু জানতে চাই, যে আপনি বলছেন যে আপনি একজন চিকিৎসক, জনগণের সাধারণ যারা আপনাদের কর্মী না কিন্তু সাধারণ ভোটার, তাদের ভোট আপনাদের দিকে টানার জন্য আপনি কি মনে করেন যে আপনার চিকিৎসা সেবা একটা মুখ্য ভূমিকা পালন? না, সবটি চিকিৎসা সেবা তো অবশ্যই। আমরা আমরা উলিপুরের সন্তান, সেই হিসাবে আমি রাজনীতিবিদ বটে, সোশ্যাল কন্ট্রিবিউশন থেকে শুরু করে চিকিৎসা, আমি তো স্পেশালিস্ট সার্জারি বিশেষজ্ঞ। সেই হিসাবে তো আমার অনেক পেশেন্ট এখানে। আমরা এখানে আপনি যেখানেই যাবেন দেখুন অপারেশনের রোগী, জেনারেল সার্জারি, এটা 80% আমার পেশেন্ট। আমরা যে শুধু চিকিৎসা করছি তা না, অনেক সময় গরিব মানুষ বিনামূল্যে করেছি, অল্প মূল্যে করেছি, অনেক সময় নিজের পকেট থেকে টাকা দিয়েছি, আবার কোনো কোনো সময় আমরা ওষুধ কিনে দিয়েছি। এটা তো কন্ট্রিবিউশন রয়েছে। আপনি জানেন যে একজন এমপি নির্বাচিত হলে সবগুলো ফ্যাক্টর মিলিয়ে নির্বাচিত হয়। সেটাই আমাদের উলিপুরে ইনশাল্লাহ তাই ঘটবে। আমরা আর আরেকটা জিনিস হলো, একজন এমপি যখন নির্বাচিত হয় সে কিন্তু ন্যাশনাল লেভেলেও কাজ করে, লোকাল লেভেলেও কাজ করে। বাংলাদেশে ন্যাশনাল লেভেলে কাজ করার মতো এই অপরচুনিটি যদি আমরা পাই, আমি চিকিৎসক হিসেবে দেখবেন অনেক গরিব মানুষ আছে, ঔষধ কেনে টাকা থাকে না, প্রেশারের রোগী, ডায়াবেটিসের রোগী, স্ট্রোকের রোগী, ওর একদিন দুই দিন যদি ঔষধ না খায় তখন দেখবেন যে হার্ট অ্যাটাক করতে পারে, প্রেশারের রোগী আবার স্ট্রোক করতে পারে, কিডনি ফেল করতে পারে, অনেক ধরনের সমস্যা। এই ধরনের একটা পলিসি মেক করতে পারি আমরা সংসদে যায়। সেটা হলো যে গরিব লোক যারা আছে কার্ড যদি আমরা দিয়ে দিই এ ক্যাটাগরি, তাই এরা কমিউনিটি ক্লিনিক আছে বাংলাদেশে, সেখানে যারা ক্রনিক ডিজিজ সারা বছরে ওষুধ খায় তাদের ওষুধটা কমিউনিটি ক্লিনিক থেকে নিয়ে আসবে, একদিন যাবে 2 মাসে ওষুধ নিয়ে আসবে। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন এটা কি হবে, দেশের তো বাজেট সংকুলন। বেসিক্যালি যে ট্যাবলেটটা আপনি বাইরে 10 টাকায় কেনেন, এই ট্যাবলেটের উৎপাদন খরচ কিন্তু 1 টাকা। আমরা যখন সরকারিভাবে এই ওষুধটা অ্যাভেলেবেল করব, তখন সরকারের খরচটা কমিয়ে আসে। আর গরিব লোকদের চিকিৎসা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। একটা গরিব মানুষ আপনি দেখবেন বিভিন্ন ধরনের গরিব ভাতা পায়, বয়স্ক ভাতা পায়, প্রতিবন্ধী ভাতা পায়, প্রেগনেন্সি ভাতা পায়, এগুলোও কিন্তু বাড়ানো সম্ভব। সরকার শুধু পলিসি, এটাকে আমরা বলি যে সোশ্যাল, আমরা এটাকে বলি সামাজিক নিরাপত্তা বলয়। এই সামাজিক নিরাপত্তা বলয়ে 1,00,000 কোটি টাকা বরাদ্দ রয়েছে। তা আপনি সোসাইটিতে কি দেখেন, সোসাইটিতে দেখবেন গরিব মানুষ অনেকে ভিক্ষা করে, ওখানে টাকা ধার করে, অনেকে খেতে পারে না, অনেকে হয়তো বাসস্থানের সমস্যা। তা আমরা যদি সামাজিক নিরাপত্তা বলয়টা আমরা যদি একটু বাড়াই, এখন 4800 কোটি টাকা, মানে প্রায় 5,000 কোটি টাকার পেছনে খরচ হয়। আপনি কত কোটি মাসে পায়? 600 বা 650 টাকা। এটা কিন্তু ইজিলি আমরা 1000 বা 1500 টাকা করতে পারি। এই 1500 টাকা 60 বছর হলেই আমরা এই ভাতাটা দেবো। এখন 62 এবং 65 রয়েছে, এতে যে টাকা পয়সা খুব বেশি লাগবে তা না। আমরা যদি 5,000 কোটি টাকা 10,000 কোটি টাকা করি, তাহলে এই গরিব মানুষগুলা এরা যদি 1500 টাকা করে আমরা দেই, প্রতি মাসে যদি আমরা দেই, তাহলে দেখবেন যে সমাজে কিন্তু হাহাকার থাকবে না, সমাজে মানুষ শান্তিতে থাকবে। কারণ হলো এই যে গরিব লোকটা যেখানে আছে সে কিন্তু অন্য ইনকামও একটু থাকে, হয়তো ছোট্ট একটা জমি থাকে, একটু হাঁস চাষ করে, মুরগি চাষ করে, বিভিন্নভাবে সে চলে। তা 1500 টাকা যদি আমরা প্রতি মাসে এনশিওর করি, ও নাতি নাতনিও কিন্তু ওর সাথে থাকতে পারবে এবং খেয়ে পরিয়ে বাঁচতে পারবে। এবং এই ধরনের মানুষকে আমরা শুধু তাই না, বেকার যারা আছে একেবারে যদি আমরা মনে করি কোনো ধরনের কর্মসংস্থান নেই, তাকেও কিন্তু এই টাকাটা দেওয়া যেতে পারে। আমরা 1 কোটি লোককে যদি এই টাকাটা দিয়ে দেই, তাহলে আমার 4 থেকে 5 কোটি লোক কিন্তু সেভ হবে সোসাইটিতে। তো এইটা টাকা দেওয়ার জন্য আমাদের টাকা আবার খুব বেশি লাগবে তা না। আপনি দেখেন আমরা যদি 1500 টাকা করে দেই, তাহলে মাসে 1500 কোটি টাকা লাগবে। তাহলে 12 মাসে কত? 1800 কোটি টাকার মতো লাগে, 18,000 কোটি টাকা লাগে, তাই না? 18,000 কোটি টাকা। এই ক্ষেত্রে আমার বরাদ্দ তো রয়েছে 1,00,000 কোটি টাকা। এইটি যদি আমরা করতে পারি, তাহলে সোশ্যাল স্টেবিলিটি বাংলাদেশে বাড়বে, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে সবাই। শুধু আমাকে চিকিৎসা এনশিওর করতে হবে। এই ধরনের মানুষ যখন কোনো চিকিৎসা মানে অসুখ বিসুখে পড়ে, তাকে যদি সরকারি হাসপাতাল দেশে রয়েছে, নির্দিষ্ট বাজেটও রয়েছে, বাট এখানে কোনো জবাব দিতে নাই। আমরা উপজেলা হাসপাতাল, এটাকে যদি আমরা ক্লিন যদি ভালোভাবে রাখি, বাথরুম যদি আপনি পরিষ্কার করেন, বিছনার চাদরটা যদি ভালো থাকে, উপরের ফ্যানটা যদি ঠিক মতো ঘোরে, শীতের সময় যদি একটা ভালো কম্বল দেন, খাওয়ার মান যদি ভালো থাকে, ইনভেস্টিগেশন ফ্রি হবে, কোনো ঔষধ কিনতে হবে না কোনো রোগীকে।
আপনি দেখবেন মানুষ, গরিব মানুষরা সরকারি হাসপাতালে চিকিৎসা নেবে। সরকারি হাসপাতালে আমার ম্যান পাওয়ার কিন্তু যথেষ্ট, বাট জবাবদিহিতার অভাব। তাদেরকে যদি আমরা জবাবদিহিতা নিয়ে আসি, তাহলে সাধারণ মানুষ চিকিৎসা সেবা আমরা নিশ্চিত করতে পারবো। কিছু কিছু টার্সিয়ারি লেভেল ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, একইভাবে সেটাকে যদি আমরা ডেভেলপ করি। যে আপনারা বলছেন যে আপনারা এই মানে ডেভেলপমেন্টে আপনারা অংশ নেবেন এবং জবাবদিহিতা আপনারা নিশ্চিত করবেন। আমরা জানি যে আমরা শুনেছি যে আপনার ঢাকাতেও বাড়ি রয়েছে, রংপুরেও আপনার বাড়ি রয়েছে। এমপি হওয়ার পরে আপনি কি এলাকায় থাকবেন নাকি ঢাকা না, আমরা তো বেসিক্যালি এখন ম্যাক্সিমাম সময় রংপুরে থাকি, বাট আমার গ্রামের বাড়ি রয়েছে। আমরা তো গ্রামের বাড়িতে প্রায় আসি। একজন এমপি যখন নির্বাচিত হয়, তাদের তো সংসদে যেতে হয়, তখন তো ঢাকা থাকতেই হয়। আর তার বাইরে আমি আগেও সংসদ সদস্য ছিলাম। তার বাইরে তো আমরা যখন সংসদ থাকে না, তখন তো আমরা এলাকায় থাকি, এবং এলাকায় থাকার তো আমার সব ফ্যাসিলিটি রয়েছে। এবং আমরা যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে জনগণ তাদের যে কোনো সমস্যায় আপনাদেরকে তাৎক্ষণিকভাবে পাবে কিনা। না, অবশ্যই। আমি যখন আগে এমপি ছিলাম, সংসদ যখন চলতো, এটা ছাড়া আমরা সবসময় গ্রামে থাকতাম। এবং গ্রামের, আপনি জানেন, একজন ভালো এমপি, তাদের তো মানুষের সাথে প্রবলেম বেস কাজ করতে হয়। বিভিন্ন ধরনের সোসাইটিতে প্রবলেম থাকে, সেটা কাজ করতে হয়। অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, ইউনো সাহেবদের সাথে মিটিং করতে হয়, পিওর সাথে মিটিং করতে হয়, ডিসি সাহেবদের সাথে মিটিং করতে হয়। তখন বেসিক্যালি আমাদের ম্যাক্সিমাম সময় গ্রামে থাকতে হয়। এবং এমপি যদি আমরা হই, সেখানে দায়িত্বের অংশ হিসেবে তো আমাকে এলাকায় থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। জনগণকে ছোট করে আপনার পক্ষ থেকে এক লাইনে কমিটমেন্ট যদি দিতে চান, কি দিবেন? হ্যাঁ, জনগণের কাছে আমার প্রত্যাশা থাকবে, জনগণ আমাদের ভোট দেবেন, ভোট দিয়ে আরেকবার সুযোগ দেবেন আমাদের সেবা করার। আমার ব্যক্তিগতভাবে চাওয়া পাওয়া কিছু নেই। আমার 3টা মেয়ে, তারা সবাই আমেরিকা থাকে। মানে জনগণকে আপনি কি কমিটমেন্ট দিবেন? না, আমাদের জনগণের প্রতি কমিটমেন্ট হলো, আমরা মানুষের সেবা করতে চাই, এলাকার উন্নয়ন করতে চাই। শুধু তাই না, আমরা ন্যাশনাল লেভেলে বিভিন্ন পলিসিতেও আমরা অংশগ্রহণ করতে চাই। সর্বশেষ ভোটের দিনে ভোট যাতে সুষ্ঠু হয়, এই জন্য জনগণকে কি বার্তা দেবেন? না, ভোট তো ইনশাআল্লাহ এখন যে পর্যায়ে রয়েছে, তাতে আমরা আশা করি যে ভোট ফ্রি, ফেয়ার এবং অংশগ্রহণমূলক হবে। প্রশাসন অ্যালার্ট, এবং এখানে আমাদের সংসদীয় আসনে যেভাবে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে, এখানে ম্যাজিস্ট্রেট রয়েছে, পুলিশ রয়েছে, বিজিপি আছেন, আর্মি আছে, এবং সর্বোপরি ইউনো মহোদয়রা। এবং তাই আজকেও আমরা মিটিং করেছি প্রশাসনের সাথে। সেখানে আমরা দেখেছি প্রশাসনের আন্তরিকতা রয়েছে, এবং কিভাবে ফ্রি ফেয়ার করা যায়। আপনি জানেন যে সিসি ক্যামেরা প্রায় আমাদের 140 সেন্টার আছে, সেখানে 70 সেন্টারে সিসি ক্যামেরা থাকবে। স্পেশালি যে সব সেন্টার ঝুঁকিপূর্ণ, সেখানে সিসি ক্যামেরা আনা হবে। ভোট গণনা যেখানে হবে, সেখানেও সিসি ক্যামেরা থাকবে। তো সব মিলিয়ে আমরা আশা করতেছি যে মানুষ যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে, এবং এখানে কোনো ধরনের সন্ত্রাস বা কোনো ধরনের ব্যালট পেপার ছিনতাই অথবা অবৈধভাবে সিল মারা, এটি হবে না। ইন এডিশন, মানুষ এখন কনসাস, মানুষ কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেবে না। আর সর্বোপরি সরকারও আন্তরিকভাবে কাজ করছেন, যেহেতু বাংলাদেশ আর্মি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী এখানে নিযুক্ত রয়েছেন। আপনি জানেন জজ সাহেবরা, তারা কিন্তু সাথে সাথেই যে কোনো একটা ক্রাইম হলে এটা তদন্ত করবেন, এবং তারা পানিশমেন্টও দিতে পারবেন। এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছে, তারাও একই কাজটা করতে পারবেন। সব মিলে আমরা মনে করি সামনে নির্বাচন ফ্রি, ফেয়ার, অংশগ্রহণমূলক হবে। এই নির্বাচন নিয়ে আমার মনে হয় না কোনো কোশ্চেন থাকবে বাংলাদেশে। আমরাও আশা করি যে আগামী 12 তারিখের যে নির্বাচন, এটা সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ একটা নির্বাচন হোক, এবং ঐতিহাসিক একটা নির্বাচন হোক। জনাব অধ্যাপক ডক্টর মোহাম্মদ আক্কাস আলী সরকার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।